দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। দুর্নীতি ধারণা সূচকে আরও 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ, নিচের দিক থেকে অবস্থান 12তম। সরবরাহ ঘাটতি নয়, আলু পেঁয়াজের অস্বাভাবিক দর বৃদ্ধির বড় কারণ ব্যবসায়ীদের কারসাজি, বিএআরসির গবেষণা। ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থাগুলোকে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের আওতায় আনার উদ্যোগ, থাকবে গ্রাহকের বৃত্তান্ত। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দুর্নীতি ধারণা সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় বিশ্বের 12তম দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। গেল বছর যা ছিল 14তম। সূচকে অবস্থার অবনতি হলেও স্কোর অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার টিআইবি বৈশ্বিক এই প্রতিবেদন প্রকাশ করে বলছে, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার কথা উচ্চারিত হলেও তার কার্যকর প্রয়োগ না হওয়ায় একই জায়গায় আটকে আছে বাংলাদেশ। কোভিড-19 শুধু স্বাস্থ্য আর অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেনি, বাড়িয়েছে দুর্নীতিও। উন্মোচন করেছে স্বাস্থ্যসেবায় ঘুষ লেনদেন, সরকারি অর্থের অপচয়ের মতো অনিয়মের চিত্র। তবে শুধু মহামারীর এই সময় নয়, সেপ্টেম্বর 2018 থেকে অক্টোবর 2020 পর্যন্ত দুর্নীতি সংশ্লিষ্ট 13টি প্রশ্ন বিশ্লেষণ করে বিশ্বের 180টি দেশকে নম্বর দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। শূন্যকে ধরা হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আর 100কে দুর্নীতিমুক্ত, যেখানে 2020-এ বাংলাদেশ 26 নম্বর পেয়েছে, আগের বছরের মতোই। তবে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2 ধাপ পিছিয়ে নিচের দিক থেকে অবস্থান দাঁড়িয়েছে 12তে। জবাবদিহিতামূলক যে মৌলিক প্রতিষ্ঠানগুলো, সবগুলোরই ডিসফাংশনালিটি বা আপনার কার্যকরতার অবদমন হচ্ছে এবং এক ধরনের দুর্নীতির যে বিচারহীনতা সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং বিশেষ করে কোভিড ক্রাইসিস মোকাবেলায় দুর্নীতির ব্যাপকতা, গভীরতা প্রতিবেদন হিসেবে বিভিন্নভাবে এসছে। সেটার ফলাফল এটা এখানে প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করছি। এই সূচকে 100 নম্বরের মধ্যে গড় স্কোর 43। সেই বিবেচনায় বাংলাদেশের স্কোর হতাশাজনক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশের মতো একই স্কোর করেছে যুদ্ধ বিধ্বস্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর উজবেকিস্তান। হিসেব বলছে গেল প্রায় 1 দশক ধরেই একই রকম স্কোর করছে বাংলাদেশ, যার বড় কারণ নীতি নির্ধারণে প্রভাবশালীর স্বার্থ বিবেচনা, ক্ষমতাসীনের বিচার আর প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া। যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এফেক্টিভলি, এবং বিশেষ করে উচ্চ পর্যায়ে যারা দুর্নীতি করেন তাদেরকে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন দরকার, যার মাধ্যমে যেই একটা প্রবণতা আছে যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অবস্থানকে বা সরকারি অবস্থানকে নিজেদের সম্পদ বিকাশের অবস্থান হিসেবে বিবেচনা করা হয়। এই সংস্কৃতির রূপান্তর করতে হবে, এই সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, যেটি ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন বলে আমরা মনে করছি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। শুধু আফগানিস্তান বাংলাদেশের নিচে আছে। আর এই অঞ্চলে সবচেয়ে বেশি অগ্রগতি করেছে মালদ্বীপ। বৈশ্বিক এই সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আর দক্ষিণ সুদান। আর দুর্নীতি সবচেয়ে কম ডেনমার্ক আর নিউজিল্যান্ডে। নতুন সূচকে 180টি দেশের মধ্যে 62টির অবস্থানের উন্নতি হয়েছে, 48টি আরও খারাপ করেছে, আর 70টি দেশের অবস্থান অপরিবর্তিত আছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থ ও মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের 4 বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। বৃহস্পতিবার এই রায় দেয়া হয়। রায়ে পাপুলকে 19 লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড করা হয়েছে। এর আগে গেল 26 জানুয়ারি পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েতে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতে আটক হন শহীদ ইসলাম পাপুল। বর্তমানে পাপুল কুয়েতে রয়েছেন। গত 27 ডিসেম্বর পাপুলের পরিবারের 8টি ব্যাংকের 617টি ব্যাংক হিসাব, 23 একরের বেশি জমি, গুলশানের ফ্ল্যাট সহ দেশে থাকা সম্পদ জব্দ করে দুদক। 11 নভেম্বর অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে আসামি করে মামলা করে দুদক। বিদায়ী বছরে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য যোগান কমে আসা যতটা না দায়ী, তার চেয়েও বেশি দায়ী অসাধু ব্যবসায়ীদের কারসাজি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসির গবেষণা প্রতিবেদন বলছে পণ্য দুটির সরবরাহ ব্যবস্থা পুরোটাই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে, ফলে বাজারে ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। বছরে প্রায় ৭৭ লাখ টন আলুর চাহিদা রয়েছে দেশে। চলতি মৌসুমে সেখানে উৎপাদন হয়েছে ৯৬ লাখ টন, যা পূর্বের মৌসুমের তুলনায় প্রায় ১০ লাখ টন কম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি বলছে উৎপাদন কম হলেও প্রায় ৩.৫ লাখ টন আলু উদ্বৃত্ত ছিল চলতি মৌসুমে। অথচ ২০২০-এর জুলাইয়ের পর ১ কেজি আলু কিনতে প্রায় দ্বিগুণ দাম গুনতে হয়েছে ভোক্তাদের। যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন, ব্যবসায়ী এবং বড় কৃষক যারা, হিমাগারে যে আলু রাখা হয় তার রসিদ বারবার তারা পরিবর্তন করেছে এবং হিমাগারে যে পরিমাণ আলু রাখা হয় সেটা তারা পুরোটাই প্রকাশ করে না, এবং হিমাগার থেকে যখন যে পরিমাণে আলু বাজারে ছাড়া দরকার সেই পরিমাণে আলু না ছেড়ে আস্তে আস্তে তারা বাজারে আলু ছাড়ে, যার জন্য এটা কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং আলুর দামটা বেড়ে যায়। ২ বছর ধরে নিয়ন্ত্রণের বাইরে পেঁয়াজের দামও। মোট চাহিদার ৩ ভাগের ২ ভাগ দেশে উৎপাদন হলেও ভারতের রপ্তানির উপর নির্ভর করে পণ্যটির স্থানীয় বাজার। তবে বিএআরসির গবেষণা প্রতিবেদন বলছে সরবরাহ ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীদের মজুদ প্রবণতা পেঁয়াজের বাজারে বাড়তি চাপ তৈরি করছে। সরবরাহ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সক্ষমতার ঘাটতি রয়েছে সরকারেরও। এমন পরিস্থিতিতে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। যখন ভারত আমাদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, তার পরের দিনই কিন্তু পেঁয়াজের দাম যেখানে ৪০ টাকা ছিল সেটা ৮০ টাকা ৮৫ টাকা হয়ে গেছে। তো একদিনে এক লাফে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যাওয়া এটা কোনো ক্রমেই যুক্তিপূর্ণ নয়, কারণ তখন পাইপলাইনে তো পেঁয়াজ ছিল। এটার জন্য আমাদের যে মনিটরিংটা দরকার ছিল এবং তাৎক্ষণিকভাবে যে ধরনের খুব ভালো একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার ছিল, সেই ম্যানেজমেন্ট সমস্যা কিছুটা আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। গবেষণা প্রতিবেদন বলছে ফসল তোলার ১ মাসের মধ্যে এর ৭০ ভাগ বিক্রি করে দেয় প্রান্তিক কৃষকরা। ফলে কৃষিপণ্যের উচ্চমূল্যের সুফল খুব একটা পান না তারা। এমন অবস্থায় সব পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষিপণ্যের দর বেঁধে দেয়া, পেঁয়াজের মৌসুমে আমদানি নিয়ন্ত্রণ সহ সরকারি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে ৩ কোটির বেশি এসএমই উদ্যোক্তাকে ঋণ সুবিধা দিচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানকে তথ্য ভাণ্ডারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। গঠন করা হয়েছে মাইক্রো ফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো MFCIB, যেখানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত সব ধরনের তথ্য সংরক্ষণ করা হবে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। দেশের এসএমই খাতের ৭৫ ভাগ উদ্যোক্তাই এখনও রয়ে গেছে প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধার বাইরে, যারা বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন। হিসেব বলছে বর্তমানে এমন প্রায় ৭০০ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কাজ করছে যাদের গ্রাহকের সংখ্যা ৩,২০,০০,০০০। এসব প্রতিষ্ঠানের বার্ষিক অর্থায়নের পরিমাণ ১,৩৫,০০০ কোটি টাকা। তবে ঋণ তথ্য ভাণ্ডার না থাকায় একই গ্রাহক একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন, আবার অনেক গ্রাহক এক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অন্য প্রতিষ্ঠানের দেনা শোধ করছেন। এতে একদিকে যেমন ক্ষুদ্র ঋণ খাতে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকিও বাড়ছে। For the first time, we would be able to manage, that is, procure that information in scientific way, manage that information, and whenever we will require any report based, that is, if we need to know that is in which area of the country their concentration is very high, what type of trades they are doing, what type of needs they are facing, what type of credit requirements they need. প্রথমে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধন নিয়ে দেশে যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদের কাছ থেকে নেওয়া ঋণ গ্রহীতার যাবতীয় তথ্য নেওয়া হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ক্ষুদ্র ঋণের বড় গ্রাহকদের তথ্য নেওয়া হবে। ইলেকশন কমিশনে এনআইডি সংক্রান্ত যে তথ্যগুলো আছে, এটা অত্যন্ত তথ্য ভান্ডারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি অন্যান্য সেক্টরে শেয়ার করে ইন এ লিমিটেড স্কেল, শুধু যে তথ্যগুলো শেয়ার করার প্রয়োজন সেগুলো যদি শেয়ার করার অনুমতি দেওয়া হয় তাহলে এটা সুবিধা হবে। তবে শুধুমাত্র তথ্য ভাণ্ডার তৈরিই নয়, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের জন্য ব্যবসার পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। We are giving a lot of stimulus in terms of a lot of programs, easing of the policies, easing of the regulations,
and making it much more reliable, predictable. I thought that's even greater stimulus than the money. ভবিষ্যতে এমএফসিআইবিকে বাংলাদেশ ব্যাংকের সিআইবির সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা রয়েছে। ফলে দেশের সব ধরনের ঋণের তথ্য পাবে কেন্দ্রীয় ব্যাংক। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের সম্পদ আহরণকারীদের মনিটরিং ও অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এই লক্ষ্যে সুন্দরবন সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে বন অধিদপ্তর। এস.এম. মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সুন্দরবন থেকে স্থানীয় জনগণ জীবিকার জন্য প্রত্যক্ষভাবে মাছ, মধু, চিংড়ি, কাঁকড়াসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে থাকেন। তাই বনের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা দিতে বনের সম্পদ আহরণকারীদের সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে কাজ শুরু করেছে বন বিভাগ। এ প্রকল্পের মাধ্যমে সুন্দরবন সুরক্ষায় ৩০,০০০ সম্পদ সংগ্রহকারীদের জন্য প্রচলিত পারমিট ও পরিচয়পত্র অটোমেশন পদ্ধতির আওতায় আনা হবে। তাদের সবসময় মনিটরিং করা হবে আধুনিক ব্যবস্থাপনায়। যে ডেটাবেসটা তৈরি হবে সেই ডেটাবেসটা কাজে লাগিয়ে ভবিষ্যতে যদি এই সুন্দরবন নির্ভর জনগোষ্ঠীকে সরকার চিন্তা করেন যে তাদেরকে বিকল্প কোনো জীবিকাতে তাদেরকে সম্পৃক্ত করতে চান, সেটা খুব সহজ হবে। সুন্দরবন সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন হলে বনরক্ষীদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি ইকোট্যুরিজম, ভেজিটেশন ম্যাপিং ও জিপিএস ট্র্যাকিং সুবিধার উন্নয়ন হবে। রিমোট সেন্সিং ও জিআইএস প্রয়োগের মাধ্যমে স্মার্ট প্যাট্রোলিংয়ের তথ্য ভাণ্ডার তৈরি ও স্মার্ট প্যাট্রোলিংয়ের পরিসর বাড়বে সুন্দরবনে। স্মার্ট পেট্রোলিংয়ের কার্যক্রম করতেছি আমরা এইগুলার উপরে, এবং এই সমস্ত বিষয় নিয়েই আমাদের বন বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষিত করা হবে যাতে তারা তাদের কাজটা আরও সুন্দরভাবে করতে পারে। ২৮টা ফিল্ড অফিস আমাদের এখানে এই প্রকল্পের আওতায় করা হবে, পাশাপাশি 2টা রেঞ্জ অফিসও করা হবে। প্রকল্পে সুন্দরবনের ইকোসিস্টেমের উপর গবেষণার জন্য অর্থ বরাদ্দ রাখায় একে স্বাগত জানিয়েছেন গবেষকরা। এই অর্থটা যদি যথাযথভাবে উপযুক্ত গবেষণা প্রকল্পের কে যদি দেওয়া হয় এবং সেভাবে যদি কাজ হয়, কিছু অন্তত তো আমরা আগালাম, কিছু ইনফরমেশন আমরা পেলাম যেটা আমাদের বন ব্যবস্থাপনায় বা সুন্দরবনের বাস্তুতন্ত্র বোঝার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে। সরকারের নিজস্ব অর্থায়নে উপকূলীয় ৩৯টি উপজেলায় ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে সপ্তাহ শেষ করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৭২৪-এ। লেনদেন হয়েছে ৯৪১ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। স্টক মার্কেট রেগুলেটর তাদের মার্জিন লোনসের ডিরেক্টিভ রিল্যাক্স করাতে 2 দিন পর পর পজিটিভলি এন্ড করে মার্কেট। কশাস ইনভেস্টার্সরা মোস্টলি প্রাধান্য দিয়েছেন সেক্টর স্পেসিফিক স্টকসের প্রফিট বুকিংয়ে। ব্রড ইন্ডেক্সের টপ কন্ট্রিবিউটার্সের মধ্যে রয়েছে রবি, বেক্সিমকো, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ইউনাইটেড পাওয়ার। সেক্টর ওয়াইজ লিড করে মিসেলেনিয়াস, ফিউল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর বাই 18.23%, 13.51% অ্যান্ড 11.53% রেসপেক্টিভলি। ২০২০ সালে শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। আইফোন 12-এর তুমুল জনপ্রিয়তায় প্রতিষ্ঠানটিকে শীর্ষে পৌঁছে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। তবে সারা বছরে সবচেয়ে বেশি ফোন বিক্রি করেছে স্যামসাং, আর তৃতীয় অবস্থানে হুয়াওয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল বছরের 13ই অক্টোবর আইফোন 12-এর 4টি মডেল বাজারে ছাড়ে অ্যাপল। তুলনামূলক কম দামে নতুন মডেল বাজারে আনায় ফোনগুলো বেশ সাড়া ফেলে, যা বাড়িয়ে দিয়েছে আইফোনের বিক্রি। হিসেব বলছে গেল বছরের শেষ 3 মাসে 8,18,00,000 আইফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এটি আগের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড, যা অ্যাপলকে পৌঁছে দিয়েছে তালিকার 1 নম্বরে। একই সাথে অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে 21 ভাগের মতো। এ সময় অ্যাপলের আয় হয়েছে $111 বিলিয়ন। 2020 সালের শেষ 3 মাসের স্মার্টফোনের বিক্রির তালিকায় 2 নম্বরে আছে স্যামসাং। এ সময় 6,20,00,000 স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তবে তা আগের বছরের একই সময়ের চেয়ে 12 ভাগ কম। ফোন বিক্রি কমলেও চিপ বিক্রির মাধ্যমে এ সময় প্রচুর আয় করেছে স্যামসাং। সব মিলিয়ে এই 3 মাসে প্রতিষ্ঠানটির আয় 26 ভাগ বেড়ে দাঁড়িয়েছে $8.17 বিলিয়ন।
তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে শাওমি, ওপো এবং ভিভো। গেল বছরের শেষ 3 মাসে শাওমির 31 ভাগ, ওপোর 15 এবং ভিভোর 14 ভাগ আয় বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে। তবে এ সময় হোঁচট খেয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। 2020-এর শেষ 3 মাসে মাত্র 3,20,00,000 স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রতিষ্ঠানটির ফোন বিক্রি আগের চেয়ে অনেক কমে গেছে, আর তাই তালিকার সেরা 5-এ জায়গা হয়নি প্রতিষ্ঠানটির। গেল বছরের শেষ 3 মাসে বিশ্বজুড়ে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে 35,96,00,000, যা আগের বছরের একই সময়ের চেয়ে 2 ভাগ কম। শেষ 3 মাসে অ্যাপল এগিয়ে থাকলেও 2020 সালে বাজারের 20 ভাগ দখল নিয়ে 1 নম্বরে ছিল কোরিয়ান কোম্পানি স্যামসাং। এরপরে রয়েছে অ্যাপল এবং হুয়াওয়ে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।